Okay, welcome again in the marketing supply chain management class. আমরা চ্যাপ্টার 3 এর প্রথম পার্ট আলোচনা শেষ করে দ্বিতীয় পার্ট শুরু করছি। আমরা ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স অ্যানালাইসিস করছিলাম। একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স কম কিংবা বেশি সাপ্লাই চেইন পারফরম্যান্সের ভূমিকা কতটুকু সেটা অ্যানালাইসিস করতে যাচ্ছিলাম আমরা। তো আমরা প্রথম অংশে দেখেছি রিটার্ন অন ইকুইটি। তার টোটাল ইনভেস্টমেন্টের টোটাল ক্যাপিটালের বিপরীতে তাদের ইনকাম আর ওই রিটার্ন অন ইকুইটি। সেখানে আমরা দেখেছি যে আরওইটা 2008 সালে সবচেয়ে বেশি ছিল। 2009 সালে 2008 সালে ছিল 24%, 2009 সালে ছিল 17%, আর 2010 সালে ছিল 16%। আমরা এবার আরেকটা মেজার দেখবো, সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। তার মানে যত টাকা তারা সম্পত্তি ক্রয় করতে ব্যয় করেছে তার বিপরীতে আসলে কত টাকা এসেছে। আবার বলছি, যত টাকা সম্পত্তি ক্রয় ব্যবহার করেছে কোম্পানিটা, সম্পত্তির পেছনে যত টাকা তারা ইনভেস্ট করেছে সেই তুলনায় তাদের ইনকাম, এটার মেজারমেন্টটা হচ্ছে আরওএ, রিটার্ন অন অ্যাসেট। জি, আমরা amazon.com এর হিসাবে যদি দেখি, রিটার্ন অন অ্যাসেটটা আমরা একটু বের করতে চাই। রিটার্ন অন অ্যাসেট 9 এবং 10 এর হিসেবে রিটার্ন অন অ্যাসেটটা দেখেন, এটা হিসাব করার সিস্টেম হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেটস। অর্থাৎ সুদ পরিশোধের বিপরীতে তাদের যে আর্নিং হয়েছে, ইনকাম হয়েছে, নেট ইনকাম হয়েছে, সেটাকে যদি আমরা টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দিই, তখন আমাদের বের হয়ে আসবে রিটার্ন অন অ্যাসেট কেমন। তো এই সুদ পরিশোধের আগে ইনকামটা যদি আপনি বের করতে চান, সেটা ডান পাশে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে যে নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট আর ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেটস। এভাবে আপনি চিন্তা করতে পারেন। তো সেই হিসেব করে দেখেন, তারা বের করেছে যে 2009 সালে 2009 সালে তাদের প্রফিট ছিল 902, নেট ইনকাম ছিল 902, আর ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 34। এখান থেকে আবার তারা বাদ দিয়েছে হলো ট্যাক্স, মানে ট্যাক্সটা বাদ দেওয়ার হিসাবটা এভাবে করেছে 34 ইন্টু 1 মাইনাস 0.35। তাতে এটাকে ভাগ দিয়েছে কি দিয়ে, ওই সময় তাদের যে অ্যাসেটটা ছিল, অ্যাসেট কত ছিল দেখেন, এই যে দেখেন অ্যাসেট, টোটাল অ্যাসেট ছিল 2010 ছিল 18,797, 13,883, তাই তো? এই যে দেখেন 2009 ছিল 13,883। তাহলে তাদের টোটাল আর্নিংস বিফোর ইন্টারেস্টকে তারা ভাগ করেছে টোটাল অ্যাসেট দিয়ে, ভাগ দেওয়ার পর তাদের আরওএ বের 6.7%। আর 2010-এ ঠিক পরের বছরে তাদের আর্নিং ছিল বেশি, নেট ইনকাম ছিল 1,152, সাথে তারা যোগ করেছে হলো ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট যে পরিশোধ করেছে সেটুকু তারা যোগ করে নিয়েছে, কারণ এখানে আমরা বলেছি আর্নিংস বিফোর ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট পরিশোধের আগের আর্নিংসটা কেমন, তো সেজন্য ইন্টারেস্টটা তারা যোগ করেছে, ইন্টারেস্ট যোগ করতে তারা এই হিসাবটা করেছে, ডিভাইডেড বাই 18,797। এটা কোথা থেকে পেলাম আমরা, এই দেখেন অ্যাসেট থেকে পেলাম। টোটাল অ্যাসেট হচ্ছে 2010-এ 18,797। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ইমন আর কি। স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এর জন্য নেট কানেকশন লস্ট হয়ে গেছিল। সমস্যা নেই, আপনি আমাদের সাথেই থাকেন। আচ্ছা স্যার। তো আমরা
6.3% দেখতে পাচ্ছি 2010-এ। তাহলে 2009-এ কি অবস্থা? 6.7%, 2010-এ 6.3%। তার মানে অ্যাসেট তাদের যদিও 2010 সালে অ্যাসেট বেড়েছে, দেখেন 2009 অ্যাসেট ছিল 902, আর 2010-এ প্রায় আরো 200 বেড়েছে, আরো প্রায় 250 বেড়েছে। সরি, এটা অ্যাসেট না, এটা তো আমরা বলছি নেট ইনকাম। অ্যাসেটের কথা যদি আমরা বলি, 2009-এ তাদের অ্যাসেট ছিল 13,813, আর 2010-এ আরো প্রায় 5,000 অ্যাসেট বৃদ্ধি করেছে, কিন্তু সেই তুলনায় তাদের ইনকামের তেমন কোনো মানে অ্যাসেটের বিপরীতে যে রিটার্ন, সেই রিটার্নে তেমন কোনো চেঞ্জ আসে নাই। 2009-এ রেশিও 6.7%, আর 2010-এ 6.3%, প্রায় মোটামুটি সমান। এখান থেকে আমরা বুঝলাম যে অ্যাসেট ম্যানেজমেন্টে তাদের দক্ষতা কমে নাই, বাড়েও নাই কমেও নাই। অ্যাসেট ম্যানেজমেন্টে তারা মোটামুটি একই রকম আছে। অ্যাসেট ব্যবহার করে ইনকাম করার যে ব্যাপারটুকু, সেই জায়গাটুকুতে তাদের তেমন কোনো ঘাটতি নেই। ওকে, এটা গেল ROA, রিটার্ন অন অ্যাসেট। এরপরে আমরা যদি দেখি এপিটি, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? স্যার এই যে যেটা স্যার আমরা পাওনাদারকে দেব স্যার। হ্যাঁ, তো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, এটা আমরা দেখব। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারটা দেখার আগে, জি, আমরা অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার বলতে বোঝাচ্ছি যে আসলে একটা কোম্পানির অ্যাকাউন্টস, অর্থাৎ বকেয়া পাওনা দেওয়ার জন্য সে কতদিন হাতে সময় পায়, সেটা বের করার একটা সিস্টেম হচ্ছে টার্নওভার। এখানে যে ক্যালকুলেশনের মেথড হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাকাউন্টস পেয়েবল। কস্ট অফ গুডস সোল্ড, যে টাকাটা সে মানে যে পণ্যগুলো সে বিক্রি করেছে সেগুলোর ক্রয় মূল্য তার কত ছিল, ডিভাইডেড বাই অ্যাকাউন্টস পেয়েবল, আর তাকে পরিশোধ করতে হবে কত, বকেয়া তো রয়েছে কত। দেখেন, in Amazon's case in 2009, APT equal to cost of goods sold হচ্ছে 18,798 ডিভাইডেড বাই 7,364 সমান 2.58। এটা হচ্ছে 2009 সালের অবস্থা। আর 2008 সালে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, দেখেন 26,561 ডিভাইডেড বাই 10,372। কাকে কি দিয়ে ভাগ দিলাম বলেন তো দেখি? স্যার 18,978 যে ডেটা স্যার মনে হয় স্যার তাদের নেট যে স্যার যে প্রফিট না, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ও জি সরি স্যার। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? স্যার ওই যে আপনার এই যে যে জিনিসটা আমরা বিক্রি করবো সেটার লেগে স্যার মানে ক্রয় মূল্য। করতে স্যার কতটা খরচ গেল স্যার? জি স্যার। হ্যাঁ, আমরা তো মনে করেন 20 কোটি টাকার মাল বিক্রি করেছি, বাট সেটার ক্রয় মূল্য কত ছিল? জি স্যার। শুধু ক্রয় মূল্য না, সেটার পেছনে আমার কত টাকা খরচ গেছে, কস্ট অফ গুডস সোল্ড, সোজা কথা। স্যার যে কর্মচারী গুডসটা আমি, বেতন হতে শুরু হতে সবকিছু স্যার। সেটার পেছনে আমার কত টাকা খরচ গেছে, সেটাকে বলছি কস্ট অফ গুডস সোল্ড, ডিভাইডেড বাই হচ্ছে আমার কত টাকা পাওনা আছে, নগদ দিতে হয়েছে, দেওয়ার পরও আমার এখনো বকে আছে কত টাকা। তো দেখা যাচ্ছে 18,978 ছিল কস্ট অফ গুডস সোল্ড, এর বিপরীতে আমি সব নগদ দিয়ে ফেলতে হয়েছে, 7,364 টাকা বকেয়া রাখতে পেরেছি, যেটা হয়তো পরে দিতে হবে। স্যার তাহলে স্যার এটা ভাগ দিল কেন স্যার? এটা বিয়োগ দিলে হতো না স্যার যে আমার এত টাকা পাবে? আমি তো কত টাকা পাবো সেটা বের করবো না, আমরা বের করব কতদিন না দিয়ে পারা যায় সেই দিনটা, আচ্ছা জি স্যার। তাই না? তাহলে আপাতত ভাগ দিয়ে আমরা বের করলাম 2.58 2009, আর 2010-এ বের করলাম কস্ট অফ গুডস সোল্ড ছিল 26,561, আর এর বিপরীতে আমি মানে পাওনা না দিয়ে পেরেছি বা পরে দেওয়া যাবে এরকম হয়েছে 10,372।
সমান সমান 2.56। তো প্রায় সমান সমানই, 2009 আর 2010 সমান সমান। এখন দেখেন, a small APT indicates that Amazon was able to use the money it owed suppliers to finance a considerable fraction of its operations. তার মানে বকেয়া টাকাটুকু কিছুদিনের জন্য পরিশোধ না করে সেটা অন্য কোথাও ব্যবহার করার সক্ষমতা কেমন, সেটাই আমরা এখান থেকে বের করছি। তো সেটা বের করতে গিয়ে in 2009 Amazon effectively financed its own operations for about 52 divided by 2.58 সমান সমান 20.18 উইকস। এখানে আমরা দিন দিয়ে যদি 52 না দিয়ে 365 দিতাম, তার দিন পেতাম। এখন আমরা সপ্তাহ বের করবো যে কত সপ্তাহ টাকা না দিয়ে পেরেছি, ঠিক আছে? তো সেই সপ্তাহ বের করার জন্য আমরা 52 কে ভাগ দিয়েছি ওই যে একটু আগে যেটা বের করলাম 2.58 2009 এ। তাতে আমাদের কত বের হলো 20.18, প্রায় 20 সপ্তাহ টাকা হাতে ধরে রাখতে পেরেছি গড়ে। প্রত্যেকটা মাল জিনিস ক্রয় করে সেই ক্রয়ের মূল্য তাৎক্ষণিক পরিশোধ না করে প্রায় 20 সপ্তাহ আমরা হাতে ধরে রাখতে পেরেছি। এটা আমরা দেখতে পাচ্ছি আমাজনের ক্ষেত্রে। আর 2010 কি অবস্থা ছিল? 2010 হচ্ছে 52 ডিভাইডেড বাই 2.56 20.31, সেম, প্রায় সেম উইথ ইটস সাপ্লায়ার্স মানি। তার মানে 2010 এবং 2009 সালে অন্যের টাকা দিয়ে বা বকেয়া পয়সা দিয়ে কাজ করার যোগ্যতা 2009 যা ছিল 2010 মোটামুটি সেম ছিল। তো এখানে বোঝাচ্ছে যে a low value of APT helps Amazon improve its financial performance. তো এটা যত লো হবে তত আপনার জন্য ভালো। 2.58, তারপরে 2.56, এই ভ্যালুটা আপনাকে ইন্ডিকেট করছে যে আপনি অনেকদিন টাকা ধরে রাখতে পেরেছেন। এটা যদি 10 হতো, এটা যদি 20 হতো, তার মানে আপনি আসলে কাঁচামাল কেনার পর দ্রুত আপনাকে দাম দিয়ে দিতে হয়। তো আপনি অন্যের পয়সা আসলে বেশি ধরে রাখতে পারেন নাই, যেটা আপনি অন্য খাতে ব্যবহার করার যোগ্যতা আপনার বা সুযোগ আপনার কম ছিল। তো অ্যামাজনের এই সুযোগটা ছিল। কি কারণে ছিল জানেন? অ্যামাজন মানুষের কাছে যখন মাল বিক্রি করতো, বিশেষ করে বই, তো বইয়ের টাকা সে অ্যাডভান্স নিয়ে নিত অথবা মানে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যেত। কিন্তু সে বইগুলো যাদের কাছ থেকে আনতো, প্রকাশনীর কাছ থেকে, ওদের টাকা ঝুলিয়ে রাখতে পারতো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, যে আপনার এত টাকার বই নিলাম, দেখি 2 মাস পরে শোধ করবো। বই কোম্পানিগুলো আমাজনকে এভাবে বই দিত। এটা ছিল অ্যামাজনের একটা বেশ বড় শক্তি। কাঁচামালের দাম দিত অনেক দেরিতে, কিন্তু কাস্টমারের কাছ থেকে পেত খুব দ্রুত। বোঝা গেছে কি? জি স্যার। তো কস্ট অফ গুডস সোল্ড কোথায় আমরা একটু দেখি। একটা ইসে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড কোথায় থাকে? স্যার ওই যে 2 নম্বর স্যার। জি স্যার। কস্ট অফ গুডস সোল্ড 2009-10 ছিল 26,561, 2009 ছিল 18,978, 2008 ছিল 14,896। এখন আপনারা একটু 2008 পারফরমেন্সটা বের করেন তো, ওই সময় তাদের এপিটি কেমন ছিল, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। কস্ট অফ 2008 স্যার। 2008 হ্যাঁ, কস্ট অফ গুডস হচ্ছে 14,896। আর এর বিপরীতে আমরা cost of goods sold divided by accounts payable. অ্যাকাউন্টস পেয়েবল স্যার। অ্যাকাউন্টস পেয়েবল স্যার, এই যে স্যার accounts payable হচ্ছে তো এই যে দেখেন, accounts 3.17 স্যার। payable স্যার 3.17 স্যার। 3.17। জি তার স্যার। মানে তাদের অবস্থাটা আগের চেয়ে একটু খারাপ ছিল, তাই না? মানে আগের চেয়ে পরে ভালো হয়েছে। 2009 তাদের ছিল 2.58 স্যার। মেবি স্যার। আর 2.56, সেই তুলনায় 3 পার হয়ে গেছে। এখন যদি আপনি 52 সপ্তাহকে 3 দিয়ে ভাগ দেন, নিশ্চয়ই আগের চেয়ে
ও আপনি এটা কিভাবে বের করেছেন প্রথমে? স্যার কস্ট অফ গুডস সোল্ড ভাগ স্যার অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, 3 পেয়েছেন। এখন 3 কে আপনি 52 দিয়ে ভাগ দেন তো কত আসে? 52 ভাগ, তো 3 পয়েন্ট সামথিং আসছিল স্যার, তাহলে 3 দিয়ে ভাগ দিব স্যার? না, 3 পয়েন্ট সামথিং কত, এটা আরেকবার বের করেন। তাহলে ওইটা দেখতে পাবো স্যার। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 14,893 জি স্যার। ডিভাইডেড বাই 3.17। জি স্যার 3.17 স্যার। আচ্ছা, এখন 52 কে 3.17 দিয়ে ভাগ দেন। জি স্যার। স্যার 16.40। 16.40, তাহলে 16 সপ্তাহ। 2008 সালে তারা 16 সপ্তাহ ওই বকেয়া পয়সা না দিয়ে পারতো, বা 16 সপ্তাহ ওই টাকাটা খাটাতে পারতো নিজেদের অন্য কাজে। সেই সক্ষমতা তার 2009 এবং 10-এ আরো বেড়ে গেছে অ্যামাজনের। ওকে, জি স্যার। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাপ করতে হয় একটা কোম্পানির সক্ষমতা। এখন আপনি যদি ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন এগুলোতে এমন সিস্টেম করেন, দেখা যায় আপনার ট্রান্সপোর্টেশনের বিল সাথে সাথে দিয়ে দিতে হচ্ছে, তাই না? সাধারণত পরিবহন কোম্পানির বিল বকেয়া রাখা যায় না, ভাড়া দিয়ে দিতে হয়, কখনো কখনো অগ্রিম দিতে হয়, কিন্তু দোকান ভাড়া বকেয়া রাখা যায়, তাই না? জি স্যার, দেখা যায় না স্যার। দোকান ভাড়া অবশ্য এরকম বকেয়া রাখা যায় না, কিন্তু পরিবহনের খরচটা তুলনামূলক সাথে সাথে দিতে হয়। দোকান ভাড়া তো আপনার 1 মাস পার হওয়ার পরে দিতে হয়, অথচ 1 মাস আপনি ওই টাকাটা হাতে রাখতে পারছেন না, পরিবহনটা সাথে সাথে। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের পরিবহনে যে পরিমাণ খরচ হচ্ছে, আমরা যদি পরিবহনে জোর দিয়ে আহ গুদামজাতকরণের দিকে বেশি জোর দেই, আমরা সারা দেশে গুদাম রাখবো, সারা দেশে অনেকগুলো গুদাম করব, তাতে আমাদের ওই গুদাম থেকে কাস্টমারের কাছে আমাদের সময় কম লাগবে, ট্রাক ভাড়া কম যাবে। আমরা আগে কি করতাম, আমাদের গুদাম ছিল না, সারা দেশে ট্রাকে পৌঁছাতাম, কিন্তু ট্রাক ভাড়ার সাথে সাথে দিয়ে দিতে হয়। আর আমরা যদি গুদাম করে রাখি, তাহলে গুদামের ভাড়া 1 মাস পরে দিতে হয়। গুদামের ভাড়া 1 মাস পরে দিতে হলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারে আমাদের শক্তিটা বেড়ে যায়। সারা দেশে গুদাম ভাড়া যদি হয় টোটাল 20 লাখ টাকা, তাহলে এই 20 লাখ টাকা আমি 1 মাস পরে দিয়ে পারি, তাহলে 1 মাস আমি 20 লাখ টাকা ইউজ করে পারি, তাহলে আমার খরচ অন্য কোনো পারপাসে কমে যায়। এই সিদ্ধান্তটা আপনি কিন্তু সাপ্লাই চেইনে নিতে পারছেন এই পারফরমেন্স, ফিনান্সিয়াল পারফরমেন্সটা কম্পেয়ার করে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, গেল আমাদের এপিটি, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। তো আরওই দেখলাম, পেয়েবল টার্নওভার দেখলাম। এবার আমরা যদি দেখি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার মানে কি? মানে স্যার হচ্ছে কতদিন পর্যন্ত 5,000 এই আমি আমরা কতদিন, টাকা? জি স্যার। আমার প্রাপ্য টাকা কতদিনের মধ্যে বুঝে পাই, জি স্যার। কত তাড়াতাড়ি পাই। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? সেলস রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল। দেখি তো আমাদের সেলস রেভিনিউ কি আছে অ্যামাজনের ক্ষেত্রে। আমাদের অ্যামাজনের ক্ষেত্রে আচ্ছা, আমরা ওখানে অ্যানালিসিসটাতে যাই। দেখেন, অ্যামাজন অ্যাচিভ অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অফ 24,509 ডিভাইডেড বাই 12,1260, তাহলে সেলস রেভিনিউ ছিল 24,509, আর সেটাকে ভাগ দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে 1260, 24,509, তাই তো? 2009 সালে, এই যে দেখেন সবার উপরেই আছে নেট অপারেটিং রেভিনিউ, 2009 ছিল 24,509, আর 2010 ছিল 34,204 সেলস রেভিনিউ। এটাকে ভাগ দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে। অ্যাকাউন্টস রিসিভেবল কোথায় পাওয়া যাবে? এটা আমরা পাবো
অ্যাসেটের মধ্যে না? জি স্যার। এই যে দেখেন নেট রিসিভেবল। জি স্যার, নেট রিসিভেবল। ওকে, জি স্যার। 2010 2009 আমরা এখন এখানে হিসাবটা পেয়ে যাচ্ছি। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 2009 ছিল হচ্ছে সেলস রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল সমান সমান 19.45। এখানে আসছে 19.45 অ্যাকাউন্টস রিসিভেবল। আর 2010-এ সেলস রেভিনিউ হচ্ছে 34,204 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 1783, ভাগ দিলে আমরা পেয়ে যাই 19.18, মোটামুটি সমান সমানই 2010-এ। তো অ্যামাজন কালেক্টেড ইটস মানি ফ্রম সেলস রিলেটিভলি কুইকলি। দেখেন 52কে যদি আপনি 19.45 দিয়ে ভাগ দেন, 52 হলো সপ্তাহ, আমরা 2009 পেয়েছি 19.45, তো তাতে 2.7 উইক, অর্থাৎ মোটামুটি 3 সপ্তাহের মধ্যে সে বিক্রির টাকা পেয়ে যায় হাতে। 2009 তাদের এই ছিল পারফরমেন্স। আর 2010-এ তাদের পারফরমেন্স কি ছিল? এই যে দেখেন 8.74 ছিল। এই 8.74 কে সে সরি 2009-এ আমরা পেয়েছি হলো 2.7 উইকস। 2010টা একটু বের করেন তো। 2010 স্যার। হ্যাঁ, 2010-এ তাদের এআরটি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা আমরা একটু দেখি। তো নেট রেভিনিউ কত ছিল 2010-এ? 34,204। আর অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল? 1783। স্যার 1783 স্যার। স্যার 19.18। 19.18। আপনি এটাকে 52 দিয়ে, ভাগ করবো 52কে স্যার। এটা দিয়ে ভাগ দেন তো। জি স্যার। 52 ভাগ 19.18 কত আসে? স্যার 2.71। 2.71। তার মানে জি পৌনে স্যার। 3 সপ্তাহের মধ্যে তারা 2010 সালে টাকা পেয়ে গেছে, পৌনে 3 সপ্তাহের মধ্যে, তাই না? জি স্যার। 2009-এও তাই, প্রায় 3 সপ্তাহের মধ্যেই তারা কাস্টমারদের কাছ থেকে টাকা পেয়ে গেছে। আচ্ছা 2008-এরটা একটু ই করেন তো, মানে অ্যানালাইসিস করি তো। 2008-এ তাদের নেট রেভিনিউ ছিল 19,166। 19,166, আর এর বিপরীতে তাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1031। কত আসে? স্যার 18.58। 18.58। তো আপনি 52-কে 18.58 দিয়ে ভাগ দেন তো। 2.79 স্যার। স্যার 2.79। তার মানে এই 3 বছরই কাস্টমারদের কাছ থেকে টাকা আসার জায়গাটাতে তারা মোটামুটি সমান ছিল। আমরা 3 বছরের তুলনা করলে দেখি যে এই 3 বছরই তাদের পাওনাদারকে তারা মোটামুটি অনেকদিন পরে টাকা দিতে পেরেছে। কত সপ্তাহ পরে? স্যার প্রায় প্রায় 3.5 20 সপ্তাহ। সপ্তাহ। পাওনাদারকে প্রায় 20 সপ্তাহ পরে টাকা দিতে পেরেছে। আর কাস্টমারদের কাছ থেকে টাকা পেয়েছে তারা 3 সপ্তাহের মধ্যে, মাল বিক্রি করার 3 সপ্তাহের মধ্যে। অ্যামাজন এই জায়গায় খুব মানে বড় ধরনের লাভ করেছে, বড় ধরনের একটা মানে সুবিধা তারা করতে পেরেছে। এখানে কোম্পানির পারফরমেন্সটা অ্যানালাইসিস করার একটা ব্যবস্থা আছে। তো গেল এআরটি। ইনভিটি, ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার বের করার সিস্টেম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ইনভেন্টরি। আমরা দেখি তো ব্যাপক কোনো পার্থক্য আছে কিনা ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে। আমরা তাহলে ইনভেন্টরি টার্নওভার বলতে বুঝলাম যে একটা কোম্পানিকে কতবার ইনভেন্টরি নতুন করে ভরতে হয়, মানে মজুদ
করতে হয় এবং মজুদ খালি করতে হয়। আবারও বলছি যে ইনভেন্টরি টার্নওভার বলতে বোঝাচ্ছে how many times a company has sold and replaced inventory during a given period, একটা নির্দিষ্ট সময়ে how many times, কতবার একটা কোম্পানি তার ইনভেন্টরিকে বিক্রি করেছে এবং সেই ফাঁকা জায়গায় আবার নতুন করে ইনভেন্টরি পূর্ণ করেছে, এরকম কতবার ঘটেছে। কারণ ইনভেন্টরি ওঠানামাতে ব্যাপক একটা খরচ আছে। আপনি যদি অল্পবার ইনভেন্টরি খালি করা এবং বিক্রি করার কাজটা করেন তাহলে আপনার ইনভেন্টরি খরচটা কমাতে পারবেন। আর আপনার বছরে যদি অনেকবার এরকম ইনভেন্টরি ভর্তি করতে হয় আর খালি করতে হয় তাহলে আপনার ইনভেন্টরি রিলেটেড খরচটা বেড়ে যাবে। আপনি যদি এমন কোনো ব্যবস্থা নিতে পারেন যাতে ইনভেন্টরি টার্নওভারটা কমিয়ে ফেলতে পারেন, যে মাত্র 3 বার বা 4 বার আপনার ইনভেন্টরি ভর্তি করতে হয়, তাহলে ইনভেন্টরির খরচটা কমে গেলে আপনার ওদিকে প্রফিটটা বেড়ে যাবে। তো এই জন্য আমাদের জানা দরকার যে ইনভেন্টরি টার্নওভারের অবস্থাটা কি। ওকে, তাহলে অ্যামাজনে ইনভেন্টরি টার্নওভারের কি অবস্থা আমরা একটু দেখি। ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে আমরা এখানে হিসাবটা তো বোধহয় দেখছি না, আপনারা একটু হিসাবটা করে বের করেন তো। ইনভেন্টরি টার্নওভার, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই ইনভেন্টরি। ইনভেন্টরি, জি স্যার। হ্যাঁ, 2010 সালে 61, 2009 ছিল 18,978, 2008 ছিল 18,896। তাহলে দেখেন 2010-এ তাদের ইনভেন্টরি টার্নওভারটা কেমন ছিল, 26,561 ডিভাইডেড বাই স্যার ইনভেন্টরি, দেখেন 3,202। স্যার 8.29। 8.29, তার মানে এক বছরে তাদের 8 বার ইনভেন্টরি খালি হয়েছে, বিক্রি করেছে। 2009-এর কি অবস্থা? কস্ট অফ গুডস সোল্ড 18.978 ডিভাইডেড বাই স্যার 8.74, প্রাইস সিমিলার স্যার। প্রাইস সিমিলার। আচ্ছা 2008-এ একটু দেখি, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 14,896। স্যার 1,399। স্যার 10.64। 10.64, তার মানে 2008-এ তাদের তুলনামূলক ইনভেন্টরি খালি করতে হয়েছে বেশি, তাই না? জি স্যার। 2009 আর 10 কত করে? 8 পয়েন্ট করে স্যার। জি স্যার। হ্যাঁ, 2010-এর চেয়ে 9-এর পারফরমেন্স এরকম। এখন যদি অ্যামাজন এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারে যাতে তাদের ইনভেন্টরি আরো কম, যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে সেই ইনভেন্টরি তুলবেই না, সরাসরি ওই যারা বই প্রকাশক তাদের কাছ থেকেই কাস্টমারদের কাছে দেওয়ার ব্যবস্থা করে দিল, তাহলে তার ইনভেন্টরি মজুদি করা লাগলো না, তাদের ইনভেন্টরি রিলেটেড খরচটা কমে যাবে না? জি স্যার। একটা সিস্টেম যদি করে ফেলতে পারে, এই কাজটা করার দায়িত্ব সাপ্লাই চেইনের। এমন একটা সিস্টেম করলো যে দেখা গেল আমার ইনভেন্টরির এই টার্নওভারটা 4-এ নেমে আসলো। 4-এ নেমে আসা মানে কি, ইনভেন্টরি রিলেটেড খরচটা আমার কমে গেল। ইনভেন্টরির খরচ আছে তো, এর হিসেব ম্যানেজমেন্ট করতে হয়, এগুলোর প্যাকেজিং, তারপরে এগুলোর ওঠানো নামানো মেশিন, তারপরে ট্রান্সপোর্ট, এর সাথে অনেকগুলো খরচ জড়িত। আর এগুলো যদি ফ্রিজিং আইটেম হয়, এগুলো যদি কোল্ড স্টোরেজ আইটেম হয়, তাহলে তো আরো তাহলে তো খরচ বেড়ে আপনার, যাবে স্যার। তো ইনভেন্টরি কম এনে পারা যায় কিনা, বিক্রি বেশি হবে বাট ইনভেন্টরি আমি গুদামে ঢুকাবো কম, এরকম কোনো সিস্টেম জেআইটি। জি স্যার। জাস্ট ইন টাইম হচ্ছে যে ওই র মেটেরিয়াল আসার সাথে সাথে গুদামে না ঢুকিয়ে সোজা ফ্যাক্টরিতে ঢুকিয়ে ফেলে। তো তারা টাইমিংটা এমন সিস্টেম করেছে যে ঠিক যেই সময় আমার গুদামে নতুন র মেটেরিয়াল মানে প্রোডাকশন শুরু হবে, ঠিক ওই দিন র মেটেরিয়াল এসে আমার ঘাটে ভিড়বে, তো ঘাট থেকে ডাইরেক্ট ফ্যাক্টরিতে নিয়ে গেলাম।
নিয়ে প্রোডাকশন করার পরে ওদিকে আবার সিস্টেমটা এমন করব যে প্রোডাকশন ফ্যাক্টরি থেকে বের করে আর আমরা মজুদ পণ্য জমা রাখবো না, সোজা আমরা বিভিন্ন ডিলারদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে আমার পোস্ট মানে ফিনিশড গুডস এর মজুদের খরচ, মজুদের হাত থেকে আমি বেঁচে গেলাম, র মেটেরিয়ালস এর মজুদের হাত থেকে বেঁচে গেলাম। এমন একটা তারা ঠিক টু দা টাইম, জাস্ট ইন টাইম একটা সিস্টেম চালু করেছে, যে কারণে মজুদের খরচ কমিয়ে দিতে পারার কারণে তারা বাজারে তারা বেশ দারুণ টক্কর দিতে পেরেছে আমেরিকান গাড়ি কোম্পানি ফোর্ড। এবং ফলাফল হয়েছে যে তারা ফোর্ড এই জাস্ট ইন টাইমে জাপান মানে টয়োটার হাতে মার খেয়েছে। ওকে, তো এই জন্য আমাদেরকে এই ইনভেন্টরি টার্নওভার রেশিওটাও একটু বুঝতে হবে যে আমাদের বছরে কয়বার কোম্পানিকে ইনভেন্টরি ইন এন্ড আউট করতে হয়। জি, আজকে আমরা মোটামুটি আপনাদের সামনে আমাদের ইনভেন্টরি কয়েকটা ফিনান্সিয়াল মেজার আলোচনা করলাম। একটা হচ্ছে ROA, রিটার্ন অন ROE, রিটার্ন অন ইকুইটি। ইকুইটি স্যার। জি, আর একটা হচ্ছে ROA স্যার। ROA, রিটার্ন অন অ্যাসেট। তারপরে হচ্ছে আমরা অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, জি স্যার। অ্যাকাউন্টস রিসিভ টার্নওভার জি স্যার। আর ইনভেন্টরি টার্নওভার, এটা আলোচনা করলাম। সর্বশেষ আর একটা আলোচনা করছি, পিপিইটি। পিপিইটি মানে আমরা বলেছি প্লান্ট প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টার্নওভার। এটা মূলত সেলস রেভিনিউ ডিভাইডেড বাই প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এইটা দিয়ে ভাগ করে আপনার পিপিইটিটা বের করা হয়। পিপিইটির মানেটা কি স্যার? ইকুইটি মানে স্যার মানে কোন সত্য স্যার? ইকুইটি মানে তো মূলধন, ওহ, ঠিক আছে। জি স্যার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টার্নওভার বলতে বোঝাচ্ছে যে প্রপার্টি কিনতে, সম্পত্তি কিনতে গিয়ে, প্লান্ট স্থাপন করতে, ফ্যাক্টরি স্থাপন করতে, অথবা ইকুইপমেন্ট কোনো বড় হেভি মেশিন টেশিন কেনা, এগুলো কেনার পেছনে যত টাকা আমরা খরচ করলাম তার বিপরীতে আমাদের সেলস কত হলো, হাউ মেনি ডলার্স অফ সেলস ইউর কোম্পানি গেটস ফর ইচ ডলার ইনভেস্টেড, যে প্রত্যেক ডলার যে আমি ইনভেস্ট করলাম এই প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্টের পেছনে, তার বিপরীতে কত ডলার সেলস বাড়লো, সেইটার রেশিওটা বের করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি, বা বের করার যে মেজারমেন্ট সেটাই বলছি প্রপার্টি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট টার্নওভার তথা পিপিই। দেখেন অ্যামাজন এর পিপিইটির অবস্থা ছিল 24,509 ডিভাইডেড বাই 1090, কি দিয়ে কি ভাগ? রেভিনিউ, এই যে দেখেন সেলস রেভিনিউ ডিভাইডেড বাই পিপিই, প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো তাতে 2009 সালে তাদের পিপিইটি এসছে হচ্ছে 19, আর 2010 সালে তাদের পিপিইটি ছিল 14.17। তাহলে পিপিইটি বলতে বোঝা যাচ্ছে যে সম্পত্তির বিপরীতে তাদের বিক্রি, তো সম্পত্তির বিপরীতে তাদের বিক্রয়টা আসলে 2010-এর চেয়ে 2009 অনেক ভালো ছিল। 2010-এ আসলে মাত্র 14.17 এসছে, সেই তুলনায় 2009-এ তাদের পিপিইটি ছিল 19, বেশি টাকা তারা প্রফিট করতে পেরেছে যা সম্পত্তি ছিল তার আলোকে। ওকে, জি স্যার। আমাদের মোটামুটি ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যানালিসিসটা আমরা কোম্পানির ফিনান্সিয়াল ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, আর হচ্ছে পিপিইটি, প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টার্নওভার। এগুলো জানবো আমরা কেন, যে এগুলোতে কোথায় কি অবস্থা, সাপ্লাই চেইনের পারফরমেন্সের মাধ্যমে এগুলোর কোনো পারফরমেন্স বাড়ানো যায় কিনা।
সাপ্লাই চেনের এমন কোনো ভূমিকা আমরা নিলাম যার মাধ্যমে এই 6টা যে মেজার বললাম বা এর বাইরে আরো অনেক ধরনের ফিনান্সিয়াল মেজারমেন্ট আছে, সেগুলোর কোথাও কোনো ইমপ্রুভমেন্ট ঘটানো যায় কিনা সেটা করতে পারবো যদি আমরা এই ফিনান্সিয়াল অ্যানালিসিস গুলো ভালো মতো খেয়াল করি। তো আপনার এই ফিনান্সিয়াল মেজার গুলোর বাইরেও আরো কয়েকটা মেজার আপনার মাথায় রাখা উচিত। তার মধ্যে একটা হচ্ছে মার্কডাউন আর একটা হলো লস্ট সেলস। এই দুটো আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব। মার্কডাউন মানে হচ্ছে the discounts required to convince customer to buy excess inventory। মানে যদি আপনার ইনভেন্টরি পড়ে গোডাউনের, তখন আপনার যে ডিসকাউন্ট দিয়ে গোডাউন খালি করতে হয় সেই ডিসকাউন্টটাকে আমরা বলছি মার্কডাউন। আপনি 70 টাকা করে কিন্তু 1 টাকা করে আপনি দাম দিলেন, তাতে মার্কেটে চাহিদা বেড়ে গেল, গোডাউনটা কিছু ফাঁকা হলো, অথচ আপনার 70 টাকায় যদি আরো জায়গা থাকতো আপনি আরো বিক্রি করে মোটামুটি কাস্টমার কিন্তু জিনিস, এই যে 10 টাকা করে আপনার লস, এই লসটা আসলে মার্কডাউনের ফল। আপনি এই গোডাউনের আপনি যদি করতে পারেন, মানে ইনভেন্টরি টার্নওভারটা যদি কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই মার্কডাউনটার হাত থেকে হয়তো বাঁচতে পারবেন। একটা জিনিস হচ্ছে লস সেলস। অনেক সময় কাস্টমাররা দোকানে গিয়ে পণ্য পেলো না, না পাওয়ার কারণে সে আরেকটা কিনলো, এমনটি যদি হয় আপনার, সেক্ষেত্রে আপনি যে সেলসটা লস, এটাকে আমরা বলছি loss। এই দুটো আপনাকে ফিনান্সিয়াল পারফরমেন্স মেজার করতে হবে এবং সাপ্লাই চেইনের মাধ্যমে দুইটার ইমপ্রুভমেন্ট ঘটানো সম্ভব। তো আরো দুটো আমরা বললাম, একটা মার্কডাউন আর একটা লস সেলস। বুঝতে পেরেছেন কিনা? জি মুহিব স্যার। আছেন আমাদের সাথে? মুহিব, মুহিব তোর সাউন্ড একদম বাইজে আসে, আস্তে আসে। মামুন কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মামুন, জি স্যার, হ্যালো স্যার। জি মামুন, এই যে মার্কডাউন আর শোনা লস যাচ্ছে? সেলস, এই দুটো কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার বলুন স্যার। মার্কডাউন আর লস, বলেন, বলতে পারেন মার্কডাউন বলতে কি বুঝছি? আহ, স্যার এটা এটা অন্য একজন বলুক স্যার, আমি বলি স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি বলি স্যার। স্যার এটা হচ্ছে যে স্যার আমাদের যে মজুদ জি জি পণ্যগুলো জি আছে বলেন। স্যার, ওগুলা কাস্টমারকে স্যার মানে কিছু স্পেস ডিসকাউন্টের মাধ্যমে মানে ওগুলা স্যার কাস্টমার মানে সেল করতে হবে স্যার। আমাদের ওয়্যার হাউস খালি করার জন্য বা জি স্যার। কমানোর জন্য, যখন আমরা জি স্যার। যেমন দেখেন আমাদের মজুদের আছে ডিমান্ড হয়তো 100 টন আছে, এখন আমার টোটাল বা ধারণ ক্ষমতা 100 টন, কিন্তু আমার টোটাল 105 মজুদ আছে। এখন এই 5 টন এর জন্য আবার নতুন করে গোডাউন বানাতে গেলে আমার অনেক খরচ পড়ে যাবে। 100 টন স্যার। রাখা যায়, 5 টন 7 টন তো রাখা যায় না, আর এটা ফ্রিজিং পণ্য। তখন এটা কম দামে সেল করে দিলেন, কম দামে সেল করে দেওয়ার কারণে আপনার যে লসটুকু হলো সেটাকে আমরা বলছি মার্কডাউন। আপনি যদি সাপ্লাই চেইন এমন কিছু করতে পারতেন যে আপনার দুধ আসলে 100 টন পার হয় না কখনো, তাহলে আপনার জন্য এই লসটা করা লাগতো না। জেনারেল মোটরস একবার এই ঝামেলায় পড়ে গেছিল 21st সেঞ্চুরির আগে, তারা একবার এরকম একটা সমস্যায় পড়েছিল এবং সেই জন্য তারা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হয়েছে, কারণ গাড়ি গোডাউনে রাখা তো যেন তেন কথা না, অনেক জায়গা লাগে, অনেক পরিবেশ লাগে। আর লস্ট সেলস কি বলেছিলাম? রায়হান, স্যার লস সেলস হচ্ছে স্যার রিপ্রেজেন্ট কাস্টমার সেলস that did not materialize because of the absence of product the customer wanted to buy. স্যার
স্যার যে প্রোডাক্টটা কাস্টমার কিনতে চায় কিন্তু স্যার মানে প্রোডাক্টটা না আসার পূর্বেই স্যার কাস্টমার যেটা কিনতে চায় স্যার, মানে মার্কেটে না আসার পূর্বেই স্যার, এরকম টাইপের স্যার। মার্কেটে আসার মানে পূর্বে আগে ঠিক তো না, মনে করেন জি যে স্যার, খালি হয়ে গেছে, দোকানে খালি হয়ে গেছে, আবার নতুন করে আপনি রিপ্লেসমেন্ট স্যার দেওয়ার আগে আগেই থেকেই স্যার ওই যে ইয়ে দেওয়া কাস্টমাররা স্যার ওই যে, চেয়েছিল। জি স্যার, সব অ্যাভেলেবিলিটির অভাবে যখন কাস্টমারদের কাছে আপনি বিক্রি করতে ব্যর্থ হচ্ছেন, সেটাকে আমরা বলছি লস্ট সেলস। তো এই দুটোই একটা কোম্পানির জন্য ক্ষতির কারণ, এবং সাপ্লাই চেইন পারফরমেন্সের মাধ্যমে আপনি এই দুটোই কমিয়ে আনতে পারেন, তাতে আপনার ক্ষতিটা হ্রাস পেল। তো আজকে আমরা এই পার্টে এখানেই শেষ করছি আমাদের এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ডিসকাশন।